আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন, রাইট? 12 তারিখ, আর বেশি দেরি নেই। হ্যাঁ ভোট না ভোট অনেক কিছু হবে, তাই না? সো একটা ব্যাপার একটু ক্লিয়ার করে নিই। ভোট, হ্যাঁ ভোট আর না ভোটের ব্যাপারে আর কি। হ্যাঁ ভোট দেন আর না দেন, যাই দেন, দুই দুই সাইডেই আপনারা ধরা খাবেন। আই মিন, এই হ্যাঁ ভোট না ভোট এগুলি বেসিকলি হচ্ছে বাংলাদেশকে পার্মানেন্টলি ধ্বংস করার একটা পায়তারা, আর কিছু না। সো গণভোটে মানে যাওয়ার দরকার নেই, কারণ গণভোট কয়দিন পরে গণকট হয়ে যাবে। এটা আপনারাও জানেন, আমরা জানি, এটা যারা এই সমস্ত ভোটের আয়োজন করছে তারাও জানে। অবশ্যই গণকট হবে, এবং কট হওয়ার পরে কে কোন দিকে যাবে তার কোনো মানে ইয়ে নাই। এবং আমি আগেও বারবার বলেছি যে ফেব্রুয়ারিতে ইলেকশন না হওয়ার সম্ভাবনাই বেশি, আর যদি হয়ও সে ইলেকশনের কোনো ভ্যালু নাই। এবং ফেব্রুয়ারিতে যদি একটা ইলেকশন হয় তাহলে এই বছর 2026-এ দুইটা ইলেকশন হবে। এবং যতটুকু আমি জানি যে ফেব্রুয়ারি এই ইলেকশন শুরু করার আগে যারা এখন অলরেডি ইলেকশনে কয়েকজন যারা ওই পার্টিসিপেট করছে তারাও বয়কট করতে পারে, যদি ভাগাভাগি না হয় আর কি। সেটা আমরা পরে দেখব। তবে এই ইলেকশনের কোনো ভ্যালু নাই, সেটা গণভোট হোক আর নর্মাল ইলেকশন হোক, কোনো ভ্যালু নাই। আওয়ামী লীগকে ব্যান করে, বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টিকে ব্যান করে যদি ইলেকশন হয়, সেই ইলেকশনের থ্রুতে কেউ যদি ক্ষমতায় আসে, সেই গভর্নমেন্টও বেশি দিন টিকবে না, টেনে নামিয়ে ফেলা হবে ওয়ান ওয়ে অর অ্যানাদার। কিন্তু আলটিমেটলি এখন বাংলাদেশের মানুষ কিন্তু সবভাবেই বুঝতে পারছে যে তাদেরকে কত বড় ধোকা দেওয়া হয়েছে, তাদের সাথে কত বড় বেইমানি করা হয়েছে, তাদেরকে কিভাবে স্টুপিড বানানো হয়েছে। আমি আপনাদের কথা বলছি, বাংলাদেশের মানুষকে কিন্তু বোকা বানানো হয়েছে। এখন তো খেয়াল করছেন যে বাংলাদেশের প্রতিটা সেক্টর, প্রতিটা সেগমেন্ট, এমন কোনো সেগমেন্ট নাই যেটাকে ধ্বংস করা হয় নাই। ইকোনমি বলেন, আইনের শাসন বলেন, জুডিশিয়াল ব্যবস্থা বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, আই মিন কোনো কিছুই নাই বাংলাদেশের, একেবারেই ধ্বংস। জঙ্গি আর সন্ত্রাসীতে ভর্তি হয়ে গেছে দেশ। মব সন্ত্রাসীরা চালায়, ডাস্টবিন শফিকের মতো এই সমস্ত জঙ্গিরা এখন বাংলাদেশের ধারক বাহক হয়ে গেছে। বাংলাদেশের ক্রিকেটকে পর্যন্ত ছাড়ে নাই। আমি এই বিশ্বকাপ থেকেও বাংলাদেশ এখন ঝরে পড়তে পারে একমাত্র এই সমস্ত জঙ্গি সন্ত্রাসীদের কারণে। পাকিস্তানের কথা শুনে পাকিস্তানের কথা মতো চলে সারি ইউনুসের মতো রাজাকাররা, বা আরও যারা রাজাকার আছে, নতুন দিনের রাজাকার, জুলাইয়ের রাজাকার, এবং ওই 71-এর রাজাকার, সবাই তো এখন দেশে, এরাই তো এখন দেশে আছে, রাইট? একেবারে মানে শুরু থেকে শেষ পর্যন্ত, মানে 1 থেকে 100 পর্যন্ত, এর মাঝখানে যতগুলো সেক্টর আছে বাংলাদেশে কোনোটাই নাই। আমার ইউ ডোন্ট হ্যাভ টু ট্রাস্ট মি, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। বাংলাদেশে গড়ে এখন প্রায় 12 থেকে 13টা মার্ডার হয়। জেলের ভিতর তো আওয়ামী লীগের নেতাকর্মীদের মানে প্রতিদিনই মারা হচ্ছে, এমনিতেই মারা হচ্ছে। মানে ছিনতাই, রাহাজানি, ডাকাতি, এগুলি তো কোনো ব্যাপারই নেই, এগুলি এখন বাড়ির কাছের কথা। খুন, সামান্য তর্কের কারণে খুন হয়ে যাচ্ছে মানুষ, লাশ পড়ে থাকে রাস্তাঘাটে, নোবডি ইজ ডুইং এনিথিং। পুলিশ বলেন, প্রশাসন বলেন, কোনো মানে কারো কোনো খবর নাই। ওদিকে স্যার ইউনুস কিন্তু ইন্টারন্যাশনালি বাংলাদেশের 12টা বাজিয়ে দিয়েছেন ইন এভরি পসিবল ওয়ে। বাংলাদেশের পাসপোর্ট আছে এমন ব্যক্তিরা এখন মানে কপালে বাড়ি দিয়ে চলছে, কোনো ভ্যালু নাই। বাংলাদেশের পাসপোর্ট থাকলে ভিসা দিচ্ছে না, বাংলাদেশের পাসপোর্ট থাকলে বিভিন্ন দেশের ইমিগ্রেশনগুলিতে অনেক জোরে সোরে ধাক্কা খেতে হচ্ছে, অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র বানিয়ে ফেলেছে তারা, এবং এই কারণে এখন মানে মানে এখন জেনজি যারা আছে, জেনারেশন জি যারা আছে, তারাই উল্টা ধরা খেয়ে গেছে। কারণ এই জেনজিরাই তো, অথবা গেনজিরাই তো এখন বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ালেখা করে বিদেশে যাবে, করতে যাবে, হায়ার স্টাডিজ করতে যাবে। অনেকে বাইরের দেশে পার্মানেন্টলি সেটেল হওয়ার চিন্তা ভাবনা করছে, কেউ ঘুরতে যেতে চায়, কেউ ট্রাভেল ব্লগ করতে চায়, অল সর্ট অফ থিংস। বাট ভিসা পর্যন্ত দেয়া হচ্ছে না। আমেরিকার কথা বাদ দেন, ইউরোপের কথা বাদ দেন, এরা তো দিচ্ছেই না ভিসা। পাশের দেশ ইন্ডিয়া, ওইটাও বাদ দেন, ইন্ডিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এই সমস্ত দেশগুলি এখন ভিসা দিচ্ছে না। কয়েকদিন পরে নেপাল, ভুটানও ভিসা দেওয়া বন্ধ করে দিবে, অথবা অলরেডি করে দিচ্ছে। সো বাংলাদেশকে তারা একটা রিস্ক ফ্যাক্টরে ফেলে দিয়েছে, রিস্ক অ্যাসেসমেন্টে ফেলে দিয়েছে। ইভেন অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসা পেতে আরো অনেক হায়ার রিস্ক লেভেলে চলে গেছে, মানে সহজে পাবে না। সো বাংলাদেশকে ইন্টারন্যাশনালি
একেবারে ধ্বংস করে দিয়েছে। স্যার ইউনূসের মতো এত বড় একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার মেটিকুলাসলি বাংলাদেশকে শুধু ন্যাশনালি ডোমেস্টিকলি ধ্বংস করে নাই, ইন্টারন্যাশনালি শেষ করে ফেলেছে। সো এগুলি এখন বাংলাদেশের মানুষ আপনারা তো বুঝতে পারছেন। হ্যাঁ, যারা ব্যবসায়ী তারাও বুঝতে পারছেন, যারা দিনমজুর মানে সারাদিন কাজ করে 2 বেলা খান তারাও বুঝতে পারছেন, যারা রিক্সা চালক বলেন, সিএনজি চালক বলেন, অথবা আপনি একজন ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, ব্যবসায়ী হন, ব্যাংকে চাকরি করেন, যাই করেন, আপনারা এখন বুঝতে পারছেন যে আপনাদের সাথে কত বড় ধোঁকা হয়েছে, কত বড় বেইমানি হয়েছে। এই সমস্ত জুলাই সন্ত্রাসী, জুলাই জঙ্গিরা আপনাদের সাথে কি করেছে, স্যার ইউনূস আপনাদের সাথে কি করেছে, এবং আপনাদের এই দেশ, সোনার দেশ, এখন কাদের হাতে? রাস্তাঘাটেও তো শান্তিতে হাঁটতে পারেন না, দিনের বেলায় কোনো সেফটি নেই, রাতের বেলার সেফটি তো দূর কি পার। ওদিকে আবার তারেক ভাইয়া লন্ডন থেকে এসে উনি তো পুরাই প্রধানমন্ত্রী হয়ে গেছেন, ওনার প্রোটোকলের অভাব নাই, প্রধানমন্ত্রী এখনো হন নাই, কিন্তু তাকে সেই প্রধানমন্ত্রী লেভেলের প্রোটোকল দেওয়া হচ্ছে। তার মানে হচ্ছে ক্ষমতা তার কাছে যাচ্ছে, সে মোটামুটি নিশ্চিত যে সে প্রধানমন্ত্রী হবে, তার কথাবার্তায় মোটামুটি তার আগের কোনো ব্যাপার স্যাপার নাই। আই মিন, সে যে তাকে দুর্নীতির বরপুত্র বলা হয়, প্রিন্স বলা হয়, সে যে পরিমাণ দুর্নীতি করেছিল, সেই দুর্নীতির কারণে বাংলাদেশ পরপর দুর্নীতিতে 3বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, এগুলি সে ভুলে গেছে। সে এখন ধোয়া তুলসী পাতা হয়ে গেছে, ধোয়া তুলসী পাতা হয়ে বিভিন্ন জায়গায় ওই পীর হুজুরদের মতো পানি পড়া দিচ্ছেন। আমিও আজকাল পানি পড়া দিই, বা এটা দিচ্ছেন ওটা দিচ্ছেন, বড় বড় কথা বলছেন, কাউকে ফ্যামিলি কার্ড ধরা দিচ্ছেন, সেই ফ্যামিলি কার্ডের জন্য আবার চাঁদাবাজিও চলছে। আমি এর আগে ছিল খাম্বা, এবার হয়ে গেছে ফ্যামিলি কার্ড, এরপরে আল্লাহ জানে কি হবে। বাট তারেক ভাইয়াকে আমি আগেও উপদেশ একটা দিয়েছি, আবারও আর একটা উপদেশ দিব, সেটা হচ্ছে যে এই যে ভুং ভাং ইলেকশন যেটা করে আপনি প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন, হয়তো কয়েক মাসের জন্য আপনি প্রধানমন্ত্রী ঠিকই হতে পারেন, হলেও হতে পারেন, আই মিন ফিউ মান্থস অ্যান্ড দেন ইটস ডান। কারণ এই আওয়ামী লীগকে ব্যান করে, দেশের সবচাইতে বড় পলিটিক্যাল পার্টিকে ব্যান করে যদি কোনো ইলেকশন করা হয়, সেই ইলেকশনে যে রেজাল্টই আসুক না কেন, যেই ক্ষমতা আসুক না কেন, কোনোদিনও টিকতে পারবে না। আপনি প্রধানমন্ত্রী হবেন, আপনাকেও টেনে নামিয়ে ফেলা হবে, এবং এবার যদি আপনাদেরকে বা আপনাকে টেনে নামিয়ে ফেলা হয়, জীবনে আর কোনোদিনও বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা বা স্বপ্ন আপনি দেখতেও পারবেন না। ট্রাস্ট মি, ইটস গোয়িং টু হ্যাপেন। যেইভাবে বাংলাদেশের শত্রুদের সাথে, স্বাধীনতা বিরোধীদের সাথে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কার্যক্রম চালাচ্ছেন, বাংলাদেশের মানুষ কিন্তু এগুলি ভুলছে না। পাকিস্তানি রাজাকারদের কাঁধে চড়ে আপনারা এখন বাংলাদেশের ক্ষমতা নিতে চাইছেন, এগুলি আমরাও ভুলবো না। আমার দেশের সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলছি, ভোটের দিন আপনারা কম্বল মুড়ি দিয়ে ঘুমাবেন, একদম লম্বা একটা টানা ঘুম দিবেন, সকালবেলা ঘুমাবেন, রাতের বেলা, এর আগের দিন রাতের বেলা ধরে মুভি টুভি দেখলেন, সবাই মিলে বন্ধুরা আড্ডা সাড্ডা মারলেন, এরপরে ওই দিন সকালবেলা সকাল 8টায় ঘুম দিবেন, সন্ধ্যা 6টায় ঘুম থেকে উঠবেন, টানা ঘুম। এরপরে খিচুড়ি টিচুড়ি খাবেন বা মুড়ি খাবেন। সারা ইউনিসের ইকোনমি তো দামে জিনিস খাওয়া এখন মুশকিলের কাজ হয়ে গেছে। মুড়ি টুড়ি খাবেন, পেঁয়াজ দিয়ে মুড়ি দিয়ে ভাজা করে খাবেন, যদি বৃষ্টি বৃষ্টি পড়ে তারও ভালো, ঠান্ডা থাকলে ঠান্ডা ঠান্ডা ভাব। কিন্তু ওই দিন ঘরের থেকে বেরোবেন না, বাসা থেকে বেরোবেন না, ওই দিন ঘরের মধ্যেই থাকবেন, ভোটই দিবেন না। কিসের গণভোট আর কিসের ইলেকশন, কাউরে ভোট দেওয়ার দরকার নেই, ঘরে বসে থাকবেন। কারণ আপনার কোনো ম্যান্ডেট নাই। এই ভোট মানে হচ্ছে আপনার নিজের পায়ে নিজে কুড়াল মারা, এবং এই ভোট দিয়ে আপনার লাইফের 12টা বেজে যাবে ফর মেনি ইয়ার্স। মানে এটা সেটা 5-6 বছরের কথা না, যুগ যুগ ধরে, মানে কয়েক যুগ ধরে সাফার করতে থাকবেন। অলরেডি তো বুঝতে পারছেন কোথায় গেছে দেশ, আরও সামনে বুঝতে পারবেন যদি ইফ ইউ ডোন্ট স্টপ ইট না। আপনাকে ঘরে বসে থাকতে হবে অথবা ঘুমাতে হবে ভোটের দিন, এটা হচ্ছে এখন আমাদের গুরু দায়িত্ব। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে গতকাল ভারতের সরকার বাংলাদেশে ভারতীয় দূতাবাসের সব স্টাফদের ফ্যামিলি মেম্বারদের অবিলম্বে ভারতে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এটি একেবারে নতুন কিছু নয়, নানান কারণেই একটি দূতাবাসের সব স্টাফদের ফ্যামিলি মেম্বারদের ফিরিয়ে নিতে বলা যায়। তবে বাংলাদেশের জন্য এটা একটা নতুন এক্সপেরিয়েন্স বলা যায়, এবং বিশেষ করে পাকিস্তানেও যে মুহূর্তে ভারতীয় দূতাবাসের স্টাফরা অবস্থান করছে, ফ্যামিলি মেম্বারদের নিয়ে অবস্থান করছে, সেখানে বাংলাদেশে কি এমন ঘটনা ঘটলো যে একেবারে তড়ি ঘড়ি করে সবাইকে ফিরিয়ে নেওয়া হচ্ছে। এমনকি যাদের সন্তানরা বাংলাদেশে পড়াশোনা করছে তাদেরও বলা হয়েছে যে না, পড়াশোনা বন্ধ করে ইমিডিয়েটলি ভারতে আসো, ভারতে পড়াশোনা করো। সো দিস ইজ ভেরি আনইউজুয়াল। তো এটা কেন হচ্ছে সেইটা নিয়ে আমি একটু সারাদিন একটু খোঁজ করবার চেষ্টা করছি। তো সেটি নিয়ে কথা বলবার আগে আমি একটু বলতে চাই যে বাংলাদেশের রাজনীতিতে একটা খুব কমন
ব্যাপার হলো যে এই দল দেশ বিক্রি করে দিচ্ছে ওই দেশের কাছে। তার মানে যে আওয়ামী লীগ ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে, আবার বলা হচ্ছে যে বিএনপি বাংলাদেশকে পাকিস্তানের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। তো এই যে দেশ বিক্রির অভিযোগ, এটা আমরা দেখেছি, কিন্তু আসলেই দেশ বিক্রি কাকে বলে, আসলেই বিদেশের হাতে দেশ তুলে দেওয়া কি, সেটা মনে হয় যে ডক্টর ইউনূসের মতো করে আর কেউ আমাদের দেখাতে পারেনি। এই প্রথম আমরা দেখছি যে একটা বিদেশি শক্তির কাছে কিভাবে বাংলাদেশকে তুলে দেওয়া হয়, এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কোনো কিছুই আর এখন ডক্টর ইউনূসের কাছে কনসিডারেশনে নেই। আপনারা দেখছেন এই যে বর্তমানে বাংলাদেশে আমেরিকার যে তোড়জোড় চলছে, ইতিমধ্যে আপনারা জানেন যে সেন্ট মার্টিন বহুল আলোচিত একটা দ্বীপ, এবং এই দ্বীপের দখলদারিত্ব নেওয়ার জন্য সেই 70 সাল থেকে আমেরিকা কিন্তু তার কুনজর দিয়ে রেখেছে, এবং বঙ্গবন্ধু তখন বলেছিলেন যে না, এই দ্বীপ আমরা দেব না। জিয়াউর রহমান ক্ষমতা এলেও এই দ্বীপটি আমেরিকা চেয়েছিলেন, এবং জিয়াউর রহমান অন প্রিন্সিপাল এগ্রি করেছিলেন যে তিনি সেন্ট মার্টিন দ্বীপটি বিদেশের হাতে তুলে দেবেন। শেখ হাসিনা সর্বশেষ যে সরকারে ছিলেন তিনি বলেছেন প্রকাশ্যে যে সেন্ট মার্টিন তার কাছে চাওয়া হয়েছে, কিন্তু তিনি দেশের 1 ইঞ্চি মাটিও বিদেশি শক্তির হাতে তুলে দেবেন না। সেই সেন্ট মার্টিনের 1/3 ইউনূস অলরেডি আমেরিকার হাতে তুলে দিয়েছে। এছাড়া বাংলাদেশে আরো একটা দ্বীপ রয়েছে, সোনাদিয়া দ্বীপ, ভীষণ প্রাকৃতিকভাবে আকর্ষণীয়, মহেশখালী উপজেলার খুব কাছে। এই দ্বীপটা, যেটা শেখ হাসিনার সরকার চেয়েছিল, এটা জাপান সরকারের সহায়তায় এখানে একটা ইকো পার্ক গড়ে তুলবার, সেই সোনাদিয়া দ্বীপটাকে পুরোটাই আমেরিকার হাতে তুলে দিয়েছে ডক্টর ইউনূস। আমাদের চিটাগাং পোর্ট, সেটাও বিদেশি শক্তির হাতে তুলে দিয়েছে। এছাড়াও চিটাগাং পোর্টের আশেপাশে আমাদের নেভাল বেস, যেসব সেন্সিটিভ এলাকা আছে, সেখানেও তিনি এই বিদেশি পরাশক্তির এন্ট্রান্সকে অ্যালাউ করেছেন। এবং মিয়ানমারের সাথে যে আরাকান আর্মির যে সংঘাত, সেখানে আরাকান আর্মিকে নিরাপদ করিডোর দেওয়ার ব্যাপারেও ডক্টর ইউনূস অনেকখানি এগিয়ে গেছে। শুধু যে আরাকান আর্মিকেই বাংলাদেশের বর্তমান অবৈধ সরকার ব্যাক করছে তা না, এই রোহিঙ্গাদের যে সামরিক শাখা আরসা, সেটাকেও বাংলাদেশ ব্যাক করছে। এই আরসা, আরাকান আর্মি, এরা নিজেদের মধ্যে যেমন লড়াই করছে, আবার এরা মিলে আরাকান সরকারের বিরুদ্ধে লড়াই করছে। তো সব মিলিয়ে দেশের যে ভয়াবহ একটা অবস্থার সামনে ডক্টর ইউনূস দাঁড় করিয়ে দিয়েছে, এটা এখন একেবারে দল অন্ধ বা ডক্টর ইউনূসের মানে পা চাটা এরকম লোকজন ছাড়া এখন এটা সবাই বুঝতে পারছে। কিন্তু এইটা, এই যে এই এলাকায়, এই সাউথ এশিয়ার এই বঙ্গোপসাগরকে কেন্দ্র করে এই যে আমেরিকার যে অবস্থান, এই অবস্থানটা যারা জিও পলিটিক্যাল সিচুয়েশন গুলো ফলো করেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমেরিকা এখানে যেভাবে আসন গেড়ে বসতে চাচ্ছে, তাতে রাশিয়া, চীন, এমনকি ভারতও খুব একটা হ্যাপি না, এবং এটা তাদের জন্য একটা বিরাট মাথা ব্যথা। স্বভাবতই মিয়ানমারেরও একটা বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে এই আরাকান আর্মি এবং আরসা। তাহলে এখন এই অবস্থায় যারা এই অঞ্চলে মার্কিন মাতব্বরি মেনে নিতে পারছে না, তারা কি বসে থাকবে? তারা ঠিক করেছে যে প্রয়োজনে মায়ানমারকে দিয়ে বাংলাদেশকে অ্যাটাক করাবে। এটা অনেক দিন ধরে আলোচনায় ছিল, কনসিডারেশনে ছিল, কিন্তু এটা একদম প্রায় ফাইনাল হয়ে গেছে যে এর পেছনে রাশিয়া রয়েছে, চীন রয়েছে। তাদের মদদে মায়ানমার যে কোনো দিন বাংলাদেশকে অ্যাটাক করতে পারে, এবং এই অ্যাটাকের পক্ষে তাদের কিন্তু যুক্তি আছে। এবার আসেন, কেন আমাদের ভারতীয় দূতাবাসের স্টাফদের ফ্যামিলিকে জরুরি ভিত্তিতে ভারতে ফিরিয়ে নেওয়া হচ্ছে? এর পেছনে অনেকগুলো কারণ আছে, এবং সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের সামনে একটা ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। গোয়েন্দা সূত্রের রিপোর্টে জানা গেছে, আপনারা জানেন যে 23শে জানুয়ারি এই যে দিল্লিতে ফরেন করেসপন্ডেন্স ক্লাবের প্যাট্রোনাইজেশনে, তারাই অর্গানাইজ করছে মূলত, আওয়ামী লীগ নেতৃবৃন্দের একটা প্রেস কনভারসেশন আছে। সেই প্রেস কনভারসেশনে
প্রথমে আমরা শুনেছিলাম যে শেখ হাসিনা সেখানে ফিজিক্যালি প্রেজেন্ট থাকবে, পরে শুনলাম না, তিনি ভিডিও অ্যাপিয়ারেন্সে থাকবেন। তারও পরে শুনলাম যে সম্ভবত তিনি অডিও একটা বার্তা দেবেন, অথবা তিনি ওই কনফারেন্সে কানেক্টেড হতে পারেন ভার্চুয়ালি, সেখানে তিনি কথা বলবেন। সবশেষ যে তথ্য পেয়েছি তাতে মনে হচ্ছে যে তিনি হয়তো একটা অডিও বার্তা দেবেন। এখন এই 23 তারিখে শেখ হাসিনা কি বলবেন বা আওয়ামী লীগ নেতৃবৃন্দ কি বলবেন, এইটার উপরে মানে এটা নিয়ে ডক্টর ইউনূস সরকার কিন্তু ভীষণ উদ্বিগ্ন, এবং তারা ঠিক করেছে যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ নেতৃবৃন্দের এই প্রেস কনফারেন্সের পরে তারা বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করবে। এর আগে যেমন হাদির মৃত্যুকে কেন্দ্র করে প্রথম আলো এবং ডেইলি স্টার অফিস পোড়ানো হয়েছিল, ধ্বংস করা হয়েছিল, ঠিক একইভাবে বাংলাদেশের হয়তো গুরুত্বপূর্ণ আরো কোনো স্থাপনা তারা ধ্বংস করবে। এর বাইরেও আরো কিছু অ্যালার্মিং ইনফরমেশন আছে। এই যা যা কিছু বলছি সবই কিন্তু বিদেশি গোয়েন্দা সূত্রে পাওয়া, এগুলো কোনো গুজব বা আমার বানানো কিছু না। আর একটা কথা হলো যে বর্তমানে আফগানিস্তান এবং পাকিস্তান থেকে প্রচুর দুর্ধর্ষ জঙ্গি বাংলাদেশে মূলত এই তাবলিগের বেশে তারা বাংলাদেশে ঢুকেছে, এবং এই জঙ্গি গোষ্ঠী নির্বাচনকে সামনে রেখে ঢাকা এবং চট্টগ্রামে বিশেষ করে নানা রকমের জঙ্গি হামলা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সো এই যে বাংলাদেশের এই বর্তমানে এই রিপোর্টগুলো যখন আসছে, তখন সেখানে স্বভাবতই একটা বিপদকে সামনে রেখে ভারত সরকার মনে করেছে যে তার দূতাবাসে একদম কিছু পুরুষ কর্মচারী বা যেগুলো একদম জরুরি দরকার সেই স্টাফগুলো থাকবে, বাকিদের সরিয়ে নেবে, অ্যান্ড ডেফিনেটলি ফ্যামিলি মেম্বারদের। এর মধ্যে আপনারা খেয়াল করেছেন যে গতকাল বাংলাদেশে ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক তিনি তারেক রহমানের সাথে দেখা করেছেন, তারপরে তিনি ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে দেখা করেছেন, এবং সেখান থেকে তিনি এয়ারপোর্টে গিয়ে সোজা দিল্লি গেছেন। আজকে তার একটা রাউন্ড টেবিল কনফারেন্স করার কথা। এই যে সারা কুকের মুভমেন্ট, তিনি তারেক রহমানের সাথে দেখা করলেন, প্রণয় ভার্মার সাথে দেখা করলেন, ভারতে গেলেন, এই বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো ইনফরমেশন ছিল না, আমার সূত্র এটা নিশ্চিত করেছে। সো এখন কেবলমাত্র যে ভারত তার হাইকমিশনের স্টাফদের ফ্যামিলি মেম্বারদের ফিরিয়ে নিলেন তা না, এখন ধারণা করা হচ্ছে যে ব্রিটিশ হাইকমিশন এবং ইউরোপিয়ান ইউনিয়নের অনেক দেশের হাইকমিশনেরও ফ্যামিলি মেম্বারদের এই মুহূর্তে বাংলাদেশ থেকে ফিরিয়ে নেওয়া হতে পারে। সামনে বাংলাদেশের জন্য কি অপেক্ষা করছে এটা ভাবতে গা শিওরে উঠছে। আমি জানি না, আমরা শুধু প্রার্থনা করি যে আল্লাহ বাংলাদেশকে রক্ষা করুন। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।